মিস জয়ী সার্ভেন্টকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই সেখানে মিস জয়ী বলতে শুরু করে, গ্র্যান্ড ইম্পেরিয়র ফিরে এসেছে, এ কারণে আমি তার জন্য অনেক সুন্দর একটা উপহারের ব্যবস্থা করেছি। মিস জয়ী খুশি হয়ে সবাইকে শোনাতে শোনাতে বলে সে গ্র্যান্ড ইম্পেরিয়রের জন্য অনেক সুন্দর এবং এমব্রয়ডারি একটা কাজের পোশাক নিয়ে এসেছে। আর সে সারাকে বলে, কিন্তু তুমি কি নিয়ে এসেছো? তুমি তো গ্র্যান্ড ইম্পেরিয়রের অনেক বেশি প্রিয়, তাহলে কি তুমি তার জন্য কোনো উপহারই আনোনি? মিস জয়ী এসব কিছু বলতে বলতে ভাবছিল 1 মাস তো সে বন্দি ছিল, সে কি বা প্রস্তুত করতে পেরেছে। সারা বুঝতে পারে আর সে ভাবতে শুরু করে, আচ্ছা তুমি আমাকে ফাঁসাতে চাইছো? মিস জয়ী সেখানে বলতে শুরু করে, তুমি কি কোনো গিফট প্রিপেয়ার করেছো? সব মন্ত্রীরা সেখানে বলতে শুরু করে, 3 মাস আগেই তো বলে দেওয়া হয়েছিল গ্র্যান্ড ইম্পেরিয়র কবে আসবে, তুমি কি কোনো কিছু প্রস্তুত করনি? তাছাড়া সারাকে আরও মন্ত্রীরা বলতে শুরু করে সে শুধুমাত্র তার ফিগারের চিন্তাই করেছে, সে গ্র্যান্ড ইম্পেরিয়রের জন্য কোনো কিছুই প্রস্তুত করেনি। সে 1 মাস কোয়াইট হলে থেকে কি করেছে? তখন রাজা বলতে শুরু করে, সারা কোনো ব্যাপার না, তুমি তো 1 মাস কোয়াইট হলে বন্দি ছিলে, তুমি যদি কোনো গিফট প্রিপেয়ার করে না থাকো তাহলে কোনো সমস্যা নেই। সারা বলে, কে বলেছে আমি কোনো গিফট প্রিপেয়ার করিনি? মিস জয়ী সেখানে বলতে শুরু করে, আচ্ছা তাহলে তুমি যদি প্রিপেয়ার করেই থাকো তাহলে এখন বলবে না যে তুমি আমার মতো এমব্রয়ডারি কাজের জিনিসই প্রিপেয়ার করেছো? আন্টি সেখানে মিস জয়ীকে সাপোর্ট করতে শুরু করে আর সে বলে, মিস জয়ী ছাড়া এমব্রয়ডারি কাজের জিনিস কেউই সুন্দরভাবে বানাতে পারবে না, তাই তুমি বানানোর চেষ্টাও করো না। সারা সেখানে বলে, আমি কেন এমব্রয়ডারি কাজের সে বেকার কাপড় তৈরি করব? এটার মধ্যে এরকম কি আছে যে কারণে আমি এটা বানাবো? তাছাড়া তুমি তো 3 মাস বসে শুধুমাত্র একটা কাপড়ের টুকরাই সেলাই করেছো, এতে তুমি কি বিশেষ কাজ করে ফেলেছো? সারা সেখানে বলতে শুরু করে, আমি সেরকম কাপড় কখনই তৈরি করতে চাই না যেটা কিনা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করবে। গ্র্যান্ড ইম্পেরিয়র তো তার কথা শুনে অনেক বেশি ইমপ্রেস হতে শুরু করে আর সে বলে, এই কাপড়টা আমার কাছ থেকে সরাও। সে মিস জয়ীর দেওয়া সে কাপড়টা অ্যাকসেপ্ট করতে চায় না, সেটা সরাতে বলে। সারা তার উপহার আনে আর সে বলতে শুরু করে, টেনটেনা। আমরা দেখতে পাই সেটার মধ্যে থেকে একটা এয়ার কন্ডিশনার বের হয়। সবাই সেটা অবাক হয়ে দেখতে শুরু করে আর সেখানে মিস কই বলতে শুরু করে, এটা তো একটা মাত্র টিনের ডিব্বা, তুমি কি গ্র্যান্ড ইম্পেরিয়রের জন্য শুধুমাত্র একটা টিনের ডাব্বাই এনেছো? সেখানে একজন মন্ত্রী বলতে শুরু করে, আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি জানি টিনের ডিব্বা দিয়ে সেরকম কোনো কিছুই করা যায় না। সারা সেখানে বলতে শুরু করে, থেমে যাও আমার ভাই, আমার কথা শোনো, এটা কোনো টিনের ডাব্বা না, এটা হচ্ছে 21st সেঞ্চুরির এয়ার কন্ডিশনার। তারপর সে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলতে শুরু করে, আপনি তো জানেনই এখন কত বেশি গরম পড়েছে। তখন সে বলে, হ্যাঁ অনেক গরম পড়েছে। সারা তখন সেখানে বলে, এটা আপনাকে গরমের মধ্যে ঠান্ডা রাখবে আর ঠান্ডার সময় আপনাকে গরম রাখতে সাহায্য করবে। মিস জয়ী সেখানে বলতে শুরু করে, এটা তো অসম্ভব, আমি তো তোমার কথা একেবারে বিশ্বাস করতে পারছি না, এটা আমি মানি না। আমরা দেখতে পাই সে জায়গার কেউই তার কথায় বিশ্বাস করতে চাইছিল না। সারা সেখানে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলে, আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আমি এটা চালু করে দেখাই। গ্র্যান্ড ইম্পেরিয়র তাকে বলে, হ্যাঁ তুমি চালু করো। সারা যখনই চালু করতে যাবে তখনই মিস জয়ী তাকে থামিয়ে দেয়। মিস জয়ী সেখানে উঠতে শুরু করে, তখন সেখানে সারা তাকে বলে, তোমার সমস্যা কি? তুমি সব সময় কেন সবকিছুর মধ্যে চলে আসো? আমার কাজের মধ্যে পা না দিলে কি তোমার ভালো লাগে না? মিস জয়ী সেখানে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলতে শুরু করে, আমি জানি আপনি যেটা একবার বলে দেন সে কথা পরে আর কখনই ফেরান না। যদি এরকমই ব্যাপার থাকে তাহলে আমি একটা শর্ত রাখতে চাই, যদি এই টিনের বাক্সটা চালু না হয় তাহলে তুমি সারা জীবনের জন্য কোয়াইট হলে চলে যাবে। আর মিস জয়ী মনে মনে ভাবতে শুরু করে, একবার তুমি কোয়াইট হলে চলে গেলে আমি রানী হব, রাজাও তোমাকে আটকাতে পারবে না, তোমাকে কোয়াইট হলে যেতেই হবে, কারণ গ্র্যান্ড ইম্পেরিয়রের হুকুম তুমি টালতেই পারবে না। সবকিছু বুঝতে পেরে সারা সেখানে বলতে শুরু করে, কেন না, আমি তোমার শর্তে একেবারেই রাজি, শর্ত তো আমি লাগাবো, কিন্তু তার আগে আমার একটা কথাও শুনে নাও। তুমিও যেহেতু আমার পরিবারের মধ্যেই পড়ো তাই আমি তোমাকে বেশি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে কুকুরের মতো 3বার ডাকতে হবে, ভেবেচিন্তে উত্তর দাও। তখন সে বলে, ঠিক আছে আমি রাজি। আর সে সারাকে বলে, আমি জানি আমি একেবারেই হারবো না, তুমি হেরে যাবে। এয়ার কন্ডিশনার তখন চালু করার কারণে একটা বাতি জ্বলে, সবাই সেখানে বলতে শুরু করে, এটা তো সত্যিই চালু হলো। আন্টি সেখানে বলতে শুরু করে, এরকম তো অনেক কিছুই আছে, মনে হচ্ছে ভেতরে কোনো মানুষ বসে রয়েছে আর এরকম করছে, এতে তোমরা কেন এত বেশি খুশি হচ্ছ? সবাই সেখানে আবারও সারার ওপর সন্দেহ করতে শুরু করে। মিস জয়ী সেখানে বলতে শুরু করে, শুধুমাত্র আলোই তো জ্বলেছে, কোনো বাতাস তো আসলো না, তুমি তো মিথ্যে কথা বলছিলে। সারা সেখানে বলতে শুরু করে, একটু ধৈর্য ধরো, তুমি কেন এত বেশি লাফালাফি করছো? তারপর সে ঠান্ডা হাওয়া চালু করে দেখায়, সবাই তো সেখানে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। গ্র্যান্ড ইম্পেরিয়র তো অনেক বেশি খুশি হয়ে যায়। মিস জয়ী এখনো হার মানে না, সে তখন বলতে শুরু করে, তুমি না বললে এতে আমরা গরম হাওয়াও পেতে পারি?
তুমি তো এখনো পুরোপুরি চেতোনি, তাই এটা কাউন্ট হবে না। সারা তখন সেখানে বলতে শুরু করে, একটু থামো, আমি তোমাকে দেখাচ্ছি। তারপর সে তার দিকে অনেক হাওয়া দিতে শুরু করে। সারা তাকে গরম হাওয়া দিচ্ছিল আর বলতে শুরু করে, এখন খাও, যত বেশি গরম বাতাস তোমার খেতে ইচ্ছে করে তত খাও। সেখানে থাকা সবাই বলতে শুরু করে, আমাদের ঠান্ডা হাওয়া দাও, এত গরম হাওয়া আমাদের চলবে না। সারা তো জিতে যায় আর বলতে শুরু করে, এখন তো ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি করে 3বার কুকুরের মতো ডাকো। মিস জয় সেখানে রাজার কাছে যায় আর তাকে বলতে শুরু করে, আমার প্রিয়, আমাকে বাঁচাও। রাজার কাছে সে সাহায্য চাচ্ছিল, কিন্তু রাজা কোনো রেসপন্সই করছিল না। আন্টি তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সারা তাকে একেবারে জবাব দিয়ে দেয়। সারা সেখানে মিস জয়কে অনেক কথা শোনাতে শুরু করে। এত কথা শোনার পর সে তো অজ্ঞান হওয়ার ভান করতে শুরু করেছিল। রাজা তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলতে শুরু করে, এই অবস্থায় সে কোনো কিছু করতে পারবে না। সারা সেখানে রাজাকে বলতে শুরু করে, আমি তাকে ঠিক করতে পারবো, আপনি কেন এত বেশি টেনশন করছেন? ছোট বাচ্চাদের শিশি তাকে খাইয়ে দিলে সে একেবারে সুস্থ হয়ে যাবে, আর যদি আমরা সেটা না খাওয়াই তাহলে তো সে মারাই যাবে। সারা সেখানে তার ছেলেকে বলতে শুরু করে শিশি করে আনতে। রাজা তার ছেলেকে থামায় আর সারাকে বলতে শুরু করে, তুমি এসব কি বলছো? তখন সে বলে, আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে আপনি রয়্যাল ফিজিশিয়ানকে জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া আমি আপনাকে বলতে চাই, তার কাছে সময় অনেক কম রয়েছে। যদি মিস জয়ের কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। গ্র্যান্ড ইম্পেরিয়র বলে, যা করার তাড়াতাড়ি করো। তারপর সে যখনই শিশি খাওয়াতে যায় তখনই সেখানে তার জ্ঞান ফিরে আসে। সেখানে তাকে তার ছেলে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন সে এরকমভাবে ঠিক হয়ে যাবে? সারা সেখানে বলতে শুরু করে, সে কিভাবে জানলো যেটা শিশি ছিল? সে কি অভিনয় করছিল? মিস জয় সেখানে বলতে শুরু করে, আমি নাটক করছিলাম না। তারপর সে তার ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করে, কিন্তু কেউই সেখানে তার কথাই বিশ্বাস করে না। সারা তখন বলতে শুরু করে, তাড়াতাড়ি করে এখন কুকুরের মতো ডাকো। মিস জয় রাজাকে বলছিল, আমাকে সাহায্য করুন। তখন রাজা তাকে বলে, তুমি নিজেই শর্ত লাগিয়েছ, এখন তোমাকে ভোগ করতে হবে। তারপর সে কুকুরের মতো ডাকতে শুরু করে। সবাই সেখানে হাসছিল। সারা বলে, আরো ভালোভাবে ডাকো, আমার তো ভালো লাগছে না, আমি শুনতেই পাচ্ছি না। তারপর সে জোরে জোরে ডাকতে শুরু করে। সবাই সেখানে তার অনেক বেশি মজা নিচ্ছিল। সবাই যখন মজা করছিল, হঠাৎ করে গ্র্যান্ড ইম্পেরিয়রের শরীর খারাপ হতে শুরু করে। তাকে তার রুমের মধ্যে নিয়ে আসা হয়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল। তাকে যখন রয়্যাল ফিজিশিয়ান দেখতে আসে, সে বলে সে কোনো কিছু করতে পারবে না, তার কাছে কোনো কিউর নেই। গ্র্যান্ড ইম্পেরিয়র বলছিল, আমাকে তোমরা মেরেই ফেলো। মিস জয় সেখানে বলতে শুরু করে, আমি তার এত কষ্ট সহ্য করতে পারছি না, আপনি গ্র্যান্ড ইম্পেরিয়রকে মুক্তি দিয়ে দেন। অসুস্থতার কারণে গ্র্যান্ড ইম্পেরিয়রের অবস্থা অনেক বেশি খারাপ, তার এত কষ্ট আমরা কিভাবে সহ্য করব? আন্টিও সেখানে মিস জয়কে সাপোর্ট করছিল আর বলে, আমরা তার ফেয়ারওয়েলের সব ব্যবস্থা করছি। সারা ভাবছিল, তারা তো অনেক বেশি খারাপ, তাদের তো মতলব ভালো দেখছি না, তারা চাচ্ছে যাতে সে মারা যায়। সারা সেখানে বলতে শুরু করে, গ্র্যান্ড ইম্পেরিয়রের শুধু ব্যথা লাগছে, তাই কি তাকে মেরে ফেলতে হবে? এ কারণে কি তাকে মেরে ফেলার কোনো দরকার আছে? আপনারা কি করতে চাইছেন? রাজা সেখানে সারাকে বলতে শুরু করে, তুমি দয়া করে গ্র্যান্ড ইম্পেরিয়রকে সুস্থ করে ফেলো। সারা সেখানে রাজাকে বলে, তুমিও তো তাদের মতোই, তুমি কেন আমার কাছে রিকোয়েস্ট করছো? রাজা তখন সারাকে জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে চাইছো? তখন সারা বলে, তুমিও তো তাদের মতো চাইছো গ্র্যান্ড ইম্পেরিয়রের সাথে মারা যায়, যাতে গ্র্যান্ড ইম্পেরিয়র মারা গেলে সব ধন সম্পদ সবকিছু তোমার আন্ডারে চলে আসে। রাজা বলে, আমি কেন চাইবো যাতে গ্র্যান্ড ইম্পেরিয়র মারা যায় আর সবকিছু আমার আন্ডারে চলে আসে? এরকম কোনো কিছুই না যা তুমি ভাবছো। তখন সেখানে আন্টি এবং সে মিস জয় তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, আর তারা বলছিল, সারাকে চিকিৎসা করার সুযোগ তুমি দিবে না, সারা কিন্তু গ্র্যান্ড ইম্পেরিয়রকে মেরে ফেলবে, সে কিন্তু কোনো কিছুই পারে না, সারা এটা করবে ওটা করবে, অনেক কিছুই বলতে শুরু করে। সারা সেখানে রাজাকে বলে, তুমি ভালোভাবে চিন্তা করে তারপর আমাকে জানাও, আমার কিন্তু অপারেশন করতে হবে, সময় কিন্তু খুব কম আছে। রাজা তখন পারমিশন দিয়ে দেয়। সেখানে সারা চিল্লিয়ে বলতে শুরু করে, তাদেরকে এখান থেকে বের করো। রাজা তখন তাদেরকে বাইরে বের করে দেয় আর সেও বাইরে যেতে শুরু করে। সারা রাজাকে থামায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার আমার অ্যাসিস্ট্যান্ট হতে হবে। সারা তখন আবারও ডেলিভারি ম্যানকে ডাকে তার মেডিকেল বক্স তাকে দিয়ে যাওয়ার জন্য। সে ডেলিভার করে সেখান থেকে চলে যেতে শুরু করে। রাজা তো একেবারে অবাক হয়ে যায়। রাজা অবাক হয়ে ডেলিভারি ম্যানকে যেতে দেখে। তারপরে সিন আমরা দেখতে পাই সেখানে সে গ্র্যান্ড ইম্পেরিয়রকে অপারেশন করেছিল। সারা তো অনেক বেশি ঘামাতে শুরু করে। তখন সেখানে রাজা তাকে পরিষ্কার করছিল। বাইরে মিস জয় সেখানে আন্টিকে জিজ্ঞেস করছিল, সারা কি সত্যি গ্র্যান্ড ইম্পেরিয়রকে বাঁচাতে পারবে? আন্টি বলে, সে কোনো কিছু করতে পারবে না, সে উল্টো গ্র্যান্ড ইম্পেরিয়রকে মেরে ফেলবে। গ্র্যান্ড ইম্পেরিয়র যদি মারা যায় তাহলে তাকেও আমরা এখান থেকে বের করে দিব, আর আমরা দুজনে মিলে পুরো দেশে রাজত্ব করব।
তারা দুজনেই সেখানে অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করে। ভেতর থেকে তারা আওয়াজ পায়, মনে করে গ্র্যান্ড ইম্পেরিয়র মারা গেছে। তখন তারা কান্না করতে করতে ভেতরে যায়। গ্র্যান্ড ইম্পেরিয়র তো রেস্ট করছিল। সেখানে মিস জয়ী কান্না করতে শুরু করে আর বলে সবকিছু সারার কারণে হয়েছে, আপনি কেন তাকে অপারেশন করার পারমিশন দিয়েছিলেন? তার কারণে গ্র্যান্ড ইম্পেরিয়র আমাদেরকে ছেড়ে চলে গেছে। সারা কিভাবে গ্র্যান্ড ইম্পেরিয়রকে টুকরো টুকরো করে তারপর মেরে ফেলেছে। আন্টিও সেখানে মিস জয়ীকে সাপোর্ট করতে শুরু করে। রাজা তো তাদের নাটক দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। মিস জয়ী সেখানে বলে সারাকে শাস্তি দিতে হবে, তার পুরো পরিবার এবং তাকে মেরে ফেলতে হবে। গ্র্যান্ড ইম্পেরিয়র তখন বলতে শুরু করে ফালতু কথা বন্ধ করো, আর সে উঠে যায়। তোমরা দুজনে তো আমাকে মেরে ফেলতেই চাইছিলে। সারা তো আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, আর তোমরা চাইছিলে আমি মরার আগে আমার ফিনারেলের সব ব্যবস্থা করতে। আমি এখন সবকিছুই বুঝতে পেরেছি। সারা আমাকে বাঁচাতে চেয়েছিল, আর তোমরা কি করতে চেয়েছিলে? আমার সারা তো অনেক বেশি ভালো। তারা যখন জানতে পারে গ্র্যান্ড ইম্পেরিয়র এখনও জীবিত, তখন তারা ক্ষমা চাইতে শুরু করে। গ্র্যান্ড ইম্পেরিয়র জয়ীকে বলে তাকে এখান থেকে নিয়ে যাও আর কোয়াইট হলে বন্দি করো। মিস জয়ী তখন বাঁচার জন্য বারবার নত হচ্ছিল আর ক্ষমা চাইছিল, আর সে রাজার পা ধরেও ক্ষমা চাচ্ছিল। রাজা তখন গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলে তাকে এবার যেতে দিন, কারণ সে তো জানতো না সারা সার্জারি করতে পারে, আর সে সব সময় লাক্সারি জীবনযাপন করেছে। সারা তখন বলে তাহলে আমার কি? আন্টি বলে সে তোমার থেকে অনেক বেশি আলাদা। সারা সেখানে বলতে শুরু করে হ্যাঁ ঠিকই বলেছেন, সে আমার থেকে অনেক বেশি আলাদা। আমি তো অনেক বড় লোক ঘরের একজন মেয়ে, তার বাবা তো ছোট একজন অফিসিয়াল মাত্র, আর আমার পরিবার অনেক বেশি বড়। আমাদের বংশ তার বংশের থেকে অনেক বেশি বড়। তাছাড়া আমি তো সব সময় রাজার প্যালেসেই থেকেছি। তুমি তো আমার সামনে কোনো কিছুই না। রাজা তাকে বলে এর মানে কি? তখন সে বলে এর মানে হচ্ছে অসম্মান। বোকাইকে অসম্মানিত করা বলে। তারপর রাজা সেখানে তারই সাইড নিচ্ছিল। গ্র্যান্ড ইম্পেরিয়র বলতে শুরু করে এখন আমি বুঝতে পেরেছি তুমি সবসময় এই বেকার মেয়েটাকে সাপোর্ট করো। মিস জয়ীকে সাপোর্ট করতে করতে তুমি তাকে মাথায় চড়িয়ে দিয়েছ। আর আমার নিষ্পাপ সারা, যে কিনা এত বড় একটা পরিবার থেকে এসেছে, তুমি তাকে কোনো কিছুই মনে করছো না। তার কারণে তুমি অনেক বড় একটা পরিবারের সাপোর্ট পাচ্ছ, এত ভালো একটা সন্তান পেয়েছো, আর সে তোমাকে অনেক সম্মান দিয়েছে, সে তোমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু তুমি তাকে বদলে কি দিয়েছো? তাই তাকে এখনই কোয়াইট হলে গিয়ে বন্দি করো। মিস জয়ী সেখানে রাজার কাছে ভিক্ষা চাইতে শুরু করে আর বলে আমাকে বাঁচান। রাজার কাছে সে অনেক সাহায্য চায়, কিন্তু রাজা কোনো কিছু করতে পারে না। রাজা তারপর মিস জয়ীকে কোয়াইট হলে নিয়ে যাচ্ছিল। মিস জয়ী তাকে বলে আমি কি ভালো খাবার আর পোশাক পেতে পারি? রাজা তাকে বলে না, তোমাকে গ্র্যান্ড ইম্পেরিয়র শাস্তি দিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে পারবো না। এই কারণে আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। মিস জয়ী তখন রাজাকে বলতে শুরু করে আমি গ্র্যান্ড ইম্পেরিয়রকে হার্ট করতে চাইনি। তখন রাজা বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তাকে হার্ট করতে চাওনি। মিস জয়ী সেখানে রাজাকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে আপনি অনেক বেশি চিন্তা করেন আমার জন্য। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, সে যখন বাইরে আসে সবকিছু দেখতে পায়, তখন সে বলতে শুরু করে ও মাই গড, আমি এসব কি দেখতে পেলাম। সারা অনেকগুলো গার্ডকে নিয়ে এসেছিল। তখন সেখানে মিস জয়ী তাকে জিজ্ঞেস করে তুমি কেন এতগুলো গার্ড নিয়ে এসেছো? সারা তাকে বলে আমি কি তোমাকে রুম সাজিয়ে দিব? আর তুমি একটা ছোট কনকুবাইন মাত্র, তুমি কেন আমার সামনে কথা বলছো? তোমার সাহস তো কম না। আর রাজা কিছু বলতে যাবে, তখন সারা বলে আবার কি হয়েছে, তুমি কি বলতে চাও? রাজা তাকে বলে আমি তোমার সাথে ফেরত যেতে চাই। সারা বলে একদমই না। সে তখন ওয়াক ওয়াক বলতে শুরু করে। রাজা পেছনে যাবে, মিস জয়ী তাকে ধরে আর বলে আপনি কোথায় যাচ্ছেন? রাজা তখন তাকে বলে আমি সারার সাথে স্টেট ম্যাটারে কিছু কথাবার্তা বলতে চাই। মিস জয়ী সেখানে বলতে শুরু করে স্টেট ম্যাটারে কেন আপনি তার সাথে কথা বলবেন? এসব কিছুর মধ্যে তার কি লেনাদেনা রয়েছে? রাজা বলে আমার কাজ আছে। সে আবারও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাজা সেখান থেকে চলে যায়। মিস জয়ী যখনই কোয়াইট হলে যায়, দেখতে পারে সবকিছুই তো ভাঙাচোরা। মেড সেখানে মিস জয়ীকে বলতে শুরু করে রাজা তো সেই সারার কাছে চলে গেছে। একথা শুনে সে তো অনেক বেশি রেগে যায়, আর সে রেগে বলতে শুরু করে সারা আমি তো তোমাকে ছাড়বো না। তারপর সে তার মেয়েদের সাথে প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে সারা যখন তার রুমের মধ্যে যাচ্ছিল, তার আগে তার পেছনে পেছনে তার ছেলেও আসছিল। মেড বলে আপনার পেছনে পেছনে তো রাজকুমার এসেছে। সারা তার ছেলেকে বলে অবশেষে তুমি চলে এসেছো, আমি তো ভেবেছিলাম তুমি সেই মিস জয়ীর কাছে। আমাকে বলো তো মিস জয়ী কোথায়? তখন তার ছেলে বলে সে তো কোয়াইট হলে। মা, তাকে তো কোয়াইট হলে বন্দি করা হয়েছে। সারা তখন বলে তুমি আগে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে। আর সে তার মেয়েকে বলতে শুরু করে আজকের পর থেকে রাজকুমার যাতে আমার রুমের ভেতরে যেতে না পারে, তাকে আমার রুমের ভেতরে ঢুকতে দিবে না। তারপর সে ভেতরে চলে যায়, আর সে দরজা লাগিয়ে দেয়। রাজকুমার বাইরে কান্নাকাটি করতে শুরু করে। মেয়ের তখন বলতে শুরু করে সে আপনার নিজের ছেলে, আপনি কিভাবে তাকে বাইরে বের করে দিতে পারেন?
সারা তখন তার মেয়েকে বলে তাকে অনেক বছর ধরে আমার বিরুদ্ধে উস্কানো হয়েছে, তোমার কি মনে হয় সে কি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছে? একদমই না, তাকে এখানে পাঠানো হয়েছে আমার উপর নজর রাখার জন্য। অন্যদিকে রাজা তার ওয়ার্কারের সাথে যাচ্ছিল সারার সাথে দেখা করার জন্য, তখনই সেখানে রাজকুমার ছুটে আসে। কান্নাকাটি করে রাজাকে বলতে শুরু করে, আমাকে আন্টি বলেছিল মায়ের সাথে থাকতে, কিন্তু আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা আমাকে বের করে দিয়েছে, ভেতরে ঢুকতে দেয়নি। রাজা রেগে তার ছেলেকে বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমি এখনই গিয়ে তোমার মায়ের সাথে কথা বলছি। তারপর সে সেখানে রেগে চলে যায়। সারা রুমের দরজা অনেক জোরে সে লাথি দিয়ে তারপর ভেতরে ঢোকে। সারা তো সেখানে মজা করে তরমুজ খাচ্ছিল। রাজা সেখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং আরো অনেক কিছুই দেখতে পায়। সারার রুমে মডার্ন দুনিয়ার সব জিনিসপত্রই ছিল। রাজা রেগে যখনই তরোয়াল বের করবে তখন সারা তাকে বলে, বোকা কি হয়েছে, থামো, তুমি কি করতে চাইছো? রাজা সারাকে জিজ্ঞেস করে সব কিছু কি। তখন সে বলে, আমি তোমাকে কেন বলবো, তোমার এই সব কিছুতে কি বা যায় আসে, তুমি জেনে কি করবে? রাজা তাকে বলে, তুমি আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। তখন সে বলে, সম্মান যদি চাও তাহলে কোয়াইট হলে যাও, তোমার নিশ্চয়ই তোমাকে অনেক ভালোভাবেই ব্রেন ওয়াশ করে দিবে। রাজা তো অনেক বেশি রেগে যাচ্ছিল। সে নিজেকে শান্ত করে তারপর সে সারাকে বলে, তুমি গ্র্যান্ড ইম্পেরিয়রকে বাঁচিয়েছ, তাই আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। গোল্ড বার দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার চেহারার সাথে গোল্ড বারগুলো লাগাতে শুরু করে। আর সে গোল্ড বারগুলোকে আদর করছিল। রাজার তো এইসব কিছু দেখে অনেক রাগ উঠছিল। রাজা নিজের রাগ কন্ট্রোল করে আর তাকে ওয়াশিং মেশিন দেখিয়ে বলে, এটা কি? সারা তাকে বলে, যদিও তুমি আমাকে পুরস্কার দিয়েছ, কিন্তু তার মানে এটা না আমি তোমাকে আমার ক্রেডিট নিতে দিব। আসলে রাজা এই সবকিছু বানিয়ে বিক্রি করতে চাইছিল। সারাই সবকিছু আগেই বুঝতে পারে। রাজা সারাকে বলে, এয়ার কন্ডিশনার কিভাবে বানাতে হয় আমাকে তুমি ব্লু প্রিন্ট দাও। সারা বলে, তুমি কি বললে? তখন সে বলে, আমি আমার প্রজাকে বাঁচাতে চাই, তাই এয়ার কন্ডিশনারের ব্লু প্রিন্ট আমাকে দাও। সারা তাকে সোজাসুজি নিষেধ করে দেয়। রাজা বলে, আমি হলাম রাজা। সারা তখন বলে, তুমি যদি কিছু চাওই তাহলে তরমুজ খাও। রাজা তখন তরমুজ নিয়ে খেতে শুরু করে। দেখতে পারে যে তরমুজটা অনেক বেশি মিষ্টি ও ঠান্ডা। রাজা তখন সারাকে জিজ্ঞেস করে তার কাছে এত মিষ্টি তরমুজ কিভাবে আসলো। সে তার গার্ডকে জিজ্ঞেস করে তার কাছে এগুলো কিভাবে আসলো। সারা তাকে বলে, খেতে চাইলে খাও, না হলে এখান থেকে যাও। এতে কি বা যায় আসে এটা কোথা থেকে এসেছে? তোমার যদি এখান থেকে যেতে ইচ্ছে হয় তাহলে যেতে পারো। রাজাও তখন রেগে মেগে বাইরে চলে আসে। বাইরে এসে রাজা বলতে শুরু করে সে অনেক অদ্ভুত ব্যবহার করছে, তার কি হয়ে গেছে। রাজার সার্ভেন্ট তাকে বলে, সে যেদিন থেকে কোয়াইট হলে গেছে তারপর থেকে সে একেবারে বদলে গেছে। সেদিনের পর থেকে তার ব্যবহার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। রাজা তার ওয়ার্কারকে জিজ্ঞেস করে, সেদিন রিং সেরেমনির মধ্যে কি কি হয়েছে আমাকে সবকিছু বলো। সেখানে দুইজন মেয়ের কথা বলছিল। আমরা জানতে পেরেছি সারা ম্যাডাম নাকি কারোর সাথে সম্পর্কে রয়েছে, আর সে র্যাং সেরেমনির মধ্যেও নাকি তার সাথেই ছিল। রাজা তো অনেক বেশি রেগে যায়। সে আবারও সারা রুমের দিকে যেতে শুরু করে। সে আবার অনেক জোরে দরজাটাকে ধাক্কা দিয়ে ভেতরে যায়। সারা তো নিচেই পড়ে গিয়েছিল। রাজা রেগে ভেতরে আসে আর তার উপর তরোয়াল ধরে। সারা তাকে বলে, তোমার সমস্যা কি? সারা তার হাত দিয়ে তারপর সে তরোয়ালটা সরায়। রাজা সারাকে জিজ্ঞেস করে, কোন ছেলের সাথে তোমার সম্পর্ক চলছে আমাকে বলো, সেই ছেলে কোথায়? সারা বলে, তোমার আবার মাথা খারাপ হয়ে যায়নি তো? কিন্তু রাজা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আর সে সারার রুম তল্লাশি নিতে শুরু করে। সেখানে শুধুমাত্র একটা বিড়াল ছিল। রাজা আবারও সারাকে জিজ্ঞেস করে, সে ছেলে কোথায়? ওয়ার্কার তখন বলে, সব জায়গায় খুঁজে দেখেছি, এখানে কোনো ছেলে নেই। সারা তখন দাঁড়িয়ে বলতে শুরু করে, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই সব কিছু করছো। তুমি এই সব কিছু এ কারণে করছো যাতে তুমি ব্লু প্রিন্ট নিতে পারো। সারা রেগে রাজাকে বলতে শুরু করে, তুমি যত বেশি আমাকে ফোর্স করবে আমি তত বেশি ডিপ হয়ে যাব। তারপর রাজাকে সে তাড়িয়ে দেয়। রাজা চলে যাওয়ার পর সে রিমোট নেয় আর বলতে শুরু করে, তার কারণে ড্রামাটাই নষ্ট হয়ে গেল। বোকা রাজার কারণে একটু শান্তি মতো ড্রামা দেখবো এটাও পারছি না। অন্যদিকে আমরা দেখতে পাই মিস চোয়ের কাছে সেই মেয়েটা আসে আর বলতে শুরু করে, রাজা ও সারার মধ্যে অনেক কঠিন একটা ফাইট হয়েছে। মিস জয়ী খুশি হয়ে তার মেয়েটকে জিজ্ঞেস করে, রাজা কি তাকে বিষ পান করায়নি? মেয়েট বলে না। তখন সে বলে, কেন রাজা তাকে বিষ পান করায়নি? মেয়েট বলে, আমার তো মনে হচ্ছে রাজা তাকে ভালোবেসে ফেলেছে। তখন সে বলতে শুরু করে, আমি এটা বিশ্বাসই করি না, রাজা কাউকে ভালোবাসতে পারে না। তখন সে মেয়েট বলে, এই রানী তো অনেক বেশি আলাদা, যাকে দেখছি সে রানীর পেছনে ঘুরপাক খাচ্ছে। মিস জয়ী তো রেগে মেগে ফায়ার হয়ে যায়। অন্যদিকে রাজা গ্র্যান্ড ইম্পেরিয়রের কাছে আসে আর বলে, আমি সারাকে তার পজিশন থেকে সরাতে চাই। গ্র্যান্ড ইম্পেরিয়র তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখনই সেখানে ওয়ার্কার চলে আসে আর বলতে শুরু করে, অন্য একটা পার্টি তাদের উপর আক্রমণ করে দিয়েছে। তাদের বিরোধী দল অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই গ্র্যান্ড ইম্পেরিয়র আর সে দুজনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। রাজা তখন বলতে শুরু করে, আমরা মিস জয়ের ফ্যামিলি থেকে সাহায্য নিতে পারি।
এরকম করলে তাকে কোয়াইট হল থেকে বের করতে হবে আর সারাকে রানীর পজিশন থেকে সরিয়ে তাকে রানী বানাতে হবে। রাজা এবং গ্র্যান্ড ইম্পেরিয়র দুজনেই টেনশনে ছিল, কারণ যদি তারা জিতে যেত তাহলে তাদের সব কথাই শুনতে হতো। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, তাকে মেরে সে সবকিছুই বলছিল, কিন্তু আমরা দেখতে পাই সে একেবারেই চিন্তায় ছিল না। সারা বলে ভালোই হবে যদি সে এখান থেকে বের হতে পারে, তাহলে সে খাবার খেয়ে অনেক মোটা হয়ে যাবে, তার মন মতো সে খাবার খাবে। মেড বলে আপনার তো চিন্তিত হওয়া উচিত। তখন সে বলে আমি কোনো চিন্তাই নেই, আমার তো কোনো সমস্যাই নেই। মেয়ের তখন বলে তারা যদি জিতে যায় তাহলে আপনার পজিশন থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে আর মিস জয়ী আপনার জায়গা নিয়ে নিবে। তখন সারা বলে আমার জায়গা তো সে তখন নিবে যখন সে জিততে পারবে, কারণ আমি তো সব কিছুই জানি। অন্যদিকে আমরা মিস জয়ীকে দেখতে পাই তার পরিবারের সাথে। জয়ী তার বাবাকে বলছিল বাবা আপনি তো আমাকে সাহায্য করবেন। তখন সে বলে হ্যাঁ। বিরোধী দলের সাথে রাজার এখন ম্যাচ হবে, যে জিতবে তাকে তার একটা উইশ পূরণ করতে হবে, তারা যা চাইবে তাকে তাই দিতে হবে। সিটের মধ্যে বসা ছিল সারা। রাজা তাকে বলছিল তুমি যদি বসতে চাও ভালোভাবে বসো। সারা তাকে বলে আমার এই সিটে বসার কোনো শখ নেই, আমাকে গ্র্যান্ড ইম্পেরিয়র বলেছে তাই আমি এখানে এসেছি, না হলে তো আমি এই সিটের মধ্যে কখনো বসতামই না। রাজা বলে তোমাকে কেন এখানে পাঠানো হয়েছে? তখন সে বলে তোমাকে বোকা হতে দেখতে। তারপর আমরা বিরোধী দলের একজন লোককে দেখতে পাই, সে রাজাকে একেবারেই সম্মান জানায় না। সব মন্ত্রীরা সেখানে বলতে শুরু করে সে তো রাজাকে অসম্মান করেছে। লোকটি বলে কথা বলা বন্ধ করো, যার সাথে আমি লড়াই করব তাকে সামনে আসতে বলো। মিস জয়ীর ভাই সামনে আসে আর বলে আমি হলাম স্কলার। তখন সে তাকে মারতে শুরু করে কোনো কথাই না শুনে। মিস জয়ীর ভাইয়ের অবস্থা তো একবারই খারাপ হয়ে যায়, সে বলতে শুরু করে আমি আর লড়াই করতে পারবো না। তখন মিস জয়ী ভাবছিল তার ভাই তো অনেক সহজেই হেরে গেল, আমি এখন কিভাবে রানী হব। সেখানে সারা বলতে শুরু করে তোমার 1 নাম্বার স্কলার ভাই তো হেরে গেল, তুমি কি আমাদেরকে সবকিছু দেখার জন্য এখানে এনেছিলে? সবাই সেখানে হাসতে শুরু করে। লোকটিকে সবাই বলছিল আপনি তো অপোনেন্ট দলকে লড়াই করার সুযোগই দিলেন না। লোকটিকে বলে আমরা তো একে অপরকে সালাম করছিলাম, কিন্তু তোমার এই জায়গার লোকেরা যদি এত বেশি দুর্বল হয় আমার কোনো কিছু করার নেই। সারা রেগে যায় আর রাজাকে বলতে শুরু করে তোমার কাছে কি আর কোনো লোক নেই লড়াই করার জন্য? রাজা বলে কালকে রাত্রেই সবাইকে বিষ দেওয়া হয়েছে, এ কারণে কেউ এখন লড়াই করতে পারবে না। সারা এই কথা শুনে রাজাকে বলতে শুরু করে এটা তো কোনো কোইন্সিডেন্স হতেই পারে না, কালকে রাতেই সবাইকে বিষ দেওয়া হয়েছে। অপোনেন্ট দলের লোকেরা বলতে শুরু করে এখন তোমরা হেরে গেছো। তারা সেখানে রাজার কাছে অনেক দামি দামি জিনিস চাইতে শুরু করে। তারা সবাই সেখানে বলছিল এটা লাগবে ওটা লাগবে। এত কিছু শুনে শুনে তো সারার মাথায় গরম হয়ে যায়। আর যে লোকটা ফাইট করেছিল তাকে সে অনেক কথা শোনাতে শুরু করে। তখন সে লোকটা বলে যদি এরকমই ব্যাপার থাকে তাহলে আমি এই মেয়েটাকেও চাই। মিস জয়ী খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে সারা যদি না থাকে তাহলে সে এভাবে রানী হতে পারবে। সারা সেখানে বলতে শুরু করে তুমি তো পেছন থেকে আঘাত করো, তুমি তো সামনাসামনি লড়াই করতেই পারো না। যদি তোমার কাছে এতই সাহস থাকে তাহলে তুমি আমার সাথে লড়াই করো, আমি তোমাকে এক হাতে মারতে মারতে তারপর ভর্তা বানিয়ে দিব। সবাই তো অবাক হয়েছে আর সে লোকটি বলে আচ্ছা তুমি আমার সাথে লড়াই করবে। সবাই তো টেনশনে পড়ে যায়। সেখানে সারা বলতে শুরু করে তোমরা তো অনেক ছোট ছোট শর্ত লাগাচ্ছ, কেননা যে জিতবে তাকে অন্য দলের 10টা রাজ্য দিয়ে দেওয়া হবে। বুঝতেই পেরেছো, আমরা যদি হারি তাহলে 10টা রাজ্য আমরা তোমাকে দিয়ে দিব। মন্ত্রীরা ভয় পেতে শুরু করে আর ভাবছিল এরকম করলে তো আমাদের অর্ধেক রাজ্যই শেষ হয়ে যাবে। আর মন্ত্রীরা বলতে শুরু করে এ কথায় কেউ রাজি হবেন না। তখন সে লোকটা বলে আমি রাজি। আমি কেন রাজি হব না, আমি একেবারেই রাজি। রাজা সেখানে সারাকে বলতে শুরু করে তুমি কি পাগলের মতো কথাবার্তা বলছো? যদি এরকমই করো তাহলে আমরা হেরে যাব আর তোমাকেও আমরা বাঁচাতে পারবো না। সারা বলে তোমাকে কে বলেছে আমাকে বাঁচাতে, তুমি নিজের কাজ নিজে করো। মিস জয়ী বলে সে যেহেতু এই সব কিছু বলছে নিশ্চয়ই তার কাছে কোনো প্ল্যান আছে। তখন সে বলে হ্যাঁ আমার কাছে প্ল্যান আছে। তারপরও সবাই সেখানে মানা করছিল। লোকটি বলে যা করার তাড়াতাড়ি করো। সেখানে মিস জয়ের বাবা ভাবতে শুরু করে যদি সে হেরে যায় তাহলে সব দোষ তার ওপরেই যাবে, আমাদের পরিবারের ওপর কেউ দোষারোপ করবে না। তাই সে তখন রাজাকে বলে তাকে একবার চেষ্টা করতে দেওয়া হোক। রাজাও তখন তাকে পারমিশন দিয়ে দেয়। তারপর ম্যাচ শুরু হয়ে যায়। সেখানে সবাই ভাবছিল তারা নিশ্চয়ই হেরে যাবে আর তাদের অর্ধেক রাজ্য আজকে অন্য রাজ্যকে দিয়ে দিতেই হবে। মিস জয় সেখানে ভাবতে শুরু করে সারা হচ্ছে এই দুনিয়ার সব থেকে বোকা রানী, তারপরে যখন আমি রানী হব সবাই আমাকে অনেক বেশি সম্মান করবে, কারণ আজকে তার কারণে সবাই হেরে যাবে। সারা সেখানে তাকে মহিষের মতো ট্রিট করতে শুরু করে। সামনে সে লাল কাপড় রাখে আর সে লোকটাকে ইচ্ছে করে অনেক বেশি রাগিয়ে দেয়। লোকটা যখন আসতে নিবে তখন তার মুখের উপর সে লাল কাপড় ছুঁড়ে মারে। লোকটি যখন লাল কাপড় সরায় তখন তার চোখের মধ্যে সে স্প্রে করে।
লোকটি তখন কোনো কিছুই দেখতে পারছিল না, তখন সে 3টা নিডল তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। লোকটার শরীরের মধ্যে সুই ঢুকানোর কারণে লোকটা তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সেখানে মিস চইয়ের মুখ দেখার মতো ছিল। সারা সেখানে স্মাইল করতে করতে বলে, এই নিডল আমি নিজে বানিয়েছি, এটা যে কাউকে মারার জন্য যথেষ্ট। এই নিডলের কাছে তো হাতিও হার মানবে, তাহলে সে তো মানুষ। রাজা ভাবছিল আমার রানী তো সবসময় আমাকে অনেক বেশি অবাক করে ফেলে। লোকটি সেখানে বলতে শুরু করে, তুমি তো চিটিং করেছো, বলেছিলে আমরা হাতে হাতে লড়াই করব। সারা বলে, তুমি কোন যুগের মানুষ, এখন আমাদের লড়াই করতে হলে কিছু না কিছু ব্যবহার করতেই হয়। তুমি কি ভেবেছো আমি কি তোমার হাতে হাতে লড়াই করব? সবাই সারাকে সাপোর্ট করে আর বলে, বলা হয়নি তো কোনো হাতিয়ার ইউজ করা যাবে না। আর কেউ বলেও নি যে হাতিয়ার ইউজ করা যাবে না। তারপরও লোকটা মানতে রাজি হচ্ছিল না। রাজা তখন বলে, তোমরা যেহেতু মানতেই চাইছিল না, তাহলে কম্পিটিশন কেন আমরা আগে বাড়াবো? আমরা কম্পিটিশন এখনই বন্ধ করে তারপর চলে যাব, এখন কোনো কম্পিটিশনই হবে না। লোকটি তখন ভাবতে শুরু করে, খালি হাতে যদি আমি ফিরি তাহলে আমার বাবা আমাকে ছাড়বে না। আর সে বলে, ঠিক আছে, এখন নেক্সট রাউন্ডে আমরা ঘোড়া দৌড় খেলবো। আর সে বলতে শুরু করে, 1000 মিটারের রেস আমরা করব। এবার যে জিতবে তাকে এখন উইনার হিসেবে ঘোষণা করা হবে। সব মন্ত্রীরা সেখানে ভাবতে শুরু করে, তাদের ঘোড়া তো 500 মাইলও ভালোভাবে চলতে পারে না, তাহলে 1000 মাইলের রেস কিভাবে তারা জিতবে? সারা বলে, মাত্র 1000 মাইল, আমি যেটা আনবো সেটা তো 10,000 মাইল পর্যন্ত সুন্দরভাবে দৌড়াতে পারবে। লোকটা বলে, তুমি কি স্বপ্ন দেখছো? এটা কখনোই পসিবল না। সবাই সেখানে তার উপর হাসতে শুরু করে। রাজার সামনে তাকে অনেক বেশি অসম্মানিত করা হয়। সারা বলে, আমি কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না, তোমাদের ফালতু কথা বন্ধ করো, আমি কাজে বিশ্বাসী। লোকটি তখন বলতে শুরু করে, আচ্ছা যাও তাহলে তুমি তোমার ম্যাজিক্যাল ঘোড়া নিয়ে আসো। সারা বলে, ঠিক আছে, আমি একটু পরেই আসছি। তারপর সে চলে যায়। কিছু সময় পার হয়ে যায়। সবাই সেখানে বলতে শুরু করে, সে কেন এখনো আসলো না? মিস চই সেখানে বলতে শুরু করে, মনে হচ্ছে সে কোথাও লুকিয়ে গেছে, না হলে আর আসবে না। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে আমাদের সারা চলে আসে তার কার নিয়ে। সবাই সেখানে বলতে শুরু করে, এত স্পিডে কি আসছে? সারা সেখানে মডার্ন দুনিয়ার কার রেসিং জামা কাপড় পরে চলে এসেছিল, আর অনেক বেশি স্টাইল নিয়ে সেখানে এন্ট্রি মারে। আর সে বলে, আমি তো চেঞ্জ করতে গিয়েছিলাম, এ কারণে আমার এত সময় লেগেছে। কিন্তু অপোনেন্ট দলের লোকেরা ভাবতে শুরু করে, এই ডিব্বা কি বা করতে পারবে, তারা এটাকে কিছু মনেই করে না। কিন্তু রাজা খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে সে কোনো নতুন জিনিস বানিয়ে নিয়ে এসেছে। সবাই সেখানে সারাকে আবারও আন্ডার এস্টিমেট করতে শুরু করে। আর সেখানে মিস চইয়ের বাবা বলতে শুরু করে, সে কি টিনের ডিব্বা নিয়ে এসেছে, এটা দিয়ে কোনো কিছুই হবে না। আমার ছেলে এখন ঠিক হয়ে গেছে, তার বদলে এখন আমার ছেলেই যেতে পারবে। চইয়ের ভাইও বলতে শুরু করে, আমি এখন ঠিক হয়ে গেছি, আমি এখন রেস করতে পারবো। সারা বলে, সব কষ্ট আমি করেছি, এখন সব ক্রেডিট তোমরা নিতে চাচ্ছ। আর সে রাজাকে বলতে শুরু করে, তাড়াতাড়ি বলো তুমি কাকে সাপোর্ট করবে। আর সারা মনে মনে ভাবছিল, সে যদি ওই শাকচুনির পরিবারকে সাপোর্ট করে তাহলে আমি তার মাথায় ফাটিয়ে দিব। কিন্তু রাজা সেখানে তারই সাইড নেয় আর বলে, সারাই এ রেস করবে। ড্রামাটা যেহেতু পার্ট পার্ট করে দেওয়া, তাই আমাকে পার্ট পার্ট করে এক্সপ্লেন করতে হচ্ছে, তাই তোমরা প্লিজ একটু অপেক্ষা করবে পরের পার্টের জন্য।